আপনাদের কাছে যেটা বলি যে আসলে আমাদের উচ্চতর প্রশ্নের সদস্য নীতিন ভাই আগ্রহের জায়গা থেকে বলেছে যে কিছু বিষয়ে গুরুত্ব পেলে ভালো হয়, সেই জায়গা থেকে আমরা অন্যভাবে নিন না। এবং আমরা কিন্তু বরাবর বলি যে গণমাধ্যমের দেখেন যে অনেক হাউস কিন্তু ঠিকঠাক মতো বেতন দেয় না। সবাই আপনারা অনেকের খবর লেখেন, ছাপান, না 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 আপনি ওইভাবে নেন না, যেটা আমরা বলছি আমাদের হ্যাঁ এই যে আমরা কিন্তু বরাবর আমরা বলছি আমরা আপনাদের দাবি দেওয়া নিয়েও শুধু পলিটিক্যাল না, আমরা আপনাদের সবারই মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটা কথা বলার চেষ্টা করে থাকি। সেই জায়গা থেকে সে হয়তো কথা বলেছে, কথা একজনে বলতে পারে, মতামত দিতে পারে, নিবেন কিনা নেবেন সে চয়েস যে সো এটা নিয়ে অন্য কোনো মতামত কিছু নেই। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের আজকের মিটিংয়ে আমাদের 10 সদস্য প্রতিনিধিদের মধ্যে আলোচনা আমরা পূর্বে যে 166টি যে স্প্রেডশিট দেওয়া হয়েছিল এবং তার বাইরেও যে আরো বিভিন্ন বিষয়ভিত্তিক যে আলোচনা, সেই আলোচনাগুলো আমরা এখানে করেছি। কিছু কিছু বিষয় আমরা আজকে আলোচনা নিয়ে এসেছি। আর ওই 166টির মধ্যে যেখানে আমরা 127টিতে একমত ছিলাম, 15টিতে আমরা একমত ছিলাম না, 23টিতে আমরা আংশিক একমত ছিলাম, সেগুলোর জায়গা থেকে আমরা 8টিতে মোটামুটি একমত হয়েছি। তাহলে সেদিক থেকে বলা যায় যে 135টাতে আমরা মোটামুটি একমত। আরও যে বিষয়গুলোতে আমাদের আংশিক দ্বিমত রয়েছে সেগুলো আমরা একটা বিষয় বলেছি যে আলাপ আলোচনার ভিত্তিতে অন্যান্য দলেরও মতামত নিয়ে যদি সেগুলোতে একটা ঐক্যমতের জায়গা আসা যায়, সেখানে আমরাও আমাদের মতামত থাকবে। একই সাথে আমরা বিশেষ করে ওই 166টির বাইরে যেমন আজকে একটা নতুন বিষয়কে আমরা তাদের দৃষ্টিতে এনেছি যে আপনারা জানেন যে আমাদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস থাকে, যদি এটা জনপ্রশাসন কমিশনের অন্তর্ভুক্ত। কিন্তু আমরা বলেছি যে যেহেতু স্বাভাবিকভাবে একটা বাচ্চার গ্রোথ এবং তার ব্রেনের বৃদ্ধি থেকে শুরু করে 2 বছর সময়টা গুরুত্বপূর্ণ, সেই জন্য অন্তত একটা বাচ্চা জন্মগ্রহণ করা থেকে 2 বছর পর্যন্ত আসার জন্য অন্তত মায়েদের ক্ষেত্রে যে আপনার অফিস সময়টা যেন অর্ধেক করা হয়, এটা আমরা তাদেরকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য জানিয়েছি। কারণ একটা ভবিষ্যৎ মেধাবী প্রজন্ম গড়ে তোলার জন্য অবশ্যই এই ক্ষেত্রে আমাদের তো একটু গুরুত্ব দেওয়া উচিত। এবং আজকের বিশেষ করে আপনার আলোচনার মধ্যে যেমন যার মধ্যে ছিল যে সংবিধানের মূল নীতির প্রশ্নে বহুত্ববাদের বিষয় নিয়ে যেহেতু অনেক ধরনের মতভেদ তৈরি হয়েছে, সেখানে আমরা বলেছি যে এখানে ধর্মীয় সম্প্রীতি রিপ্লেস করা যায় বহুত্ববাদের পরিবর্তে। সেখানে সংস্কার কমিশনের কাছ থেকেও আরেকটু বিষয় এসেছে যে তাহলে বহুত্ববাদ কিংবা ধর্মীয় সম্প্রীতি এটার পরিবর্তে অনেকের আলোচনা এই বিষয়গুলো উঠে এসেছে যে যেমন গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এইটুকুর বিষয়ে আমাদের ঐক্যমত আছে কিনা, এটাতে আমরা ঐক্যমত পোষণ করেছি। এবং সংসদের মেয়াদের ক্ষেত্রে আমরা 4 বছর করার দাবি জানিয়েছি, বা আগে থেকেও যেটা আমাদের প্রস্তাবে ছিল। সংসদ সদস্য নির্বাচন করার ক্ষেত্রে আপনার 25 বছর বয়সের পরিবর্তে আমরা 23 বছর বয়স করার দাবি জানিয়েছি। কমিশনের পক্ষ থেকে 21 তারা প্রস্তাব করেছিল। সেখানে আমরা বলেছি যে বাংলাদেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় গ্রাজুয়েশন শেষ করতেই 22-23 বছর লেগে যায়। সো ন্যূনতম গ্রাজুয়েট শেষ করার আগে সংসদ সদস্য বা আইন প্রণেতা হওয়াটা বোধ হয় সঠিক হবে না, সেই জায়গা থেকে একটু অন্তত 23 রাখা যেতে পারে। পাশাপাশি আপনার যেটা বহুল আলোচিত বিষয় যে আপনারা জানেন যে সংসদের যে 70 নম্বর অনুচ্ছেদের একটি বিষয়, সেই জায়গা থেকে আমরা বলেছি যে অর্থ বিলের পাশাপাশি যেন আস্থা বিলের ক্ষেত্রে নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে না পারে, এর একটা বিধান থাকা দরকার। কারণ না হলে আপনার যে কোনো সময় সরকার আপনার পতনের ক্ষেত্রে কিংবা যেটা বলে হর্স ট্রেডিং এর মতো সংসদ সদস্যদের বেচা কেনার একটা প্রবণতা আমরা অনেক আগে থেকে এই উপমহাদেশের রাজনীতিতে আমরা দেখেছি। এইটার পাশাপাশি আপনার কমিশনের পক্ষ থেকে বলা আছে এখানে সংবিধান সংশোধনীর বিষয়টাও যদি যুক্ত করা হয়, আমরা বলছি সেটা তো আমরা একমত। এবং সংবিধান সংশোধনের প্রক্রিয়াতে একটা বিষয় আলোচনা উঠে এসেছে যে আমরা বলেছিলাম যে সংবিধান তো কোনো রাজনৈতিক দলের বিষয় না, এটা গোটা জাতির বিষয়, এর জন্য একটা জাতীয় ঐক্যমত প্রয়োজন। এবং সংবিধান যেহেতু পিপলস উইল, সেক্ষেত্রে রাজনৈতিক দলের পাশাপাশি এই
পিপল বা জনগণের একটা সমর্থন থাকা দরকার। এখানে আমরা বলেছি যে এই পার্লামেন্টের 2/3 পাশাপাশি সব সংশোধনী নয়, কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী সেটা আর্টিকেলকে স্পেসিফিক করে দেওয়া যায়, সেই আর্টিকেলগুলোর সংশোধনীর ক্ষেত্রে আপনার একটা গণভোট হতে পারে, আমরা এই প্রস্তাবনাও দিয়েছি। এবং সবচেয়ে এই বিশেষ করে সংবিধান এবং নির্বাচন কমিশনের জায়গা থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা জানেন যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, সেটা আমরা বলেছি যে বাংলা এবং ইংরেজি মিলিয়ে নামটা ওয়ার্ড থাকে, যেহেতু জাতীয় সাংবিধানিক পরিষদ হতে পারে, আর ইংরেজিতে এসেছে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, যে নামটার সংশোধন যে জাতীয় সাংবিধানিক পরিষদ করা, এবং এই পরিষদকে আপনার কার্যকর করার জন্য এখানে যেটা বর্তমানে বলা আছে যে সাংবিধানিক কমিশন, অ্যাটর্নি জেনারেল, প্রধান বিচারপতি, 3 বাহিনীর প্রধান, তাদের নিয়োগ এবং প্রধান উপদেষ্টা নিয়োগ। এখানে আমরা দুটো বিষয়ে অন্তর্ভুক্ত করেছি, যে প্রধান উপদেষ্টার পাশাপাশি অন্যান্য যে 15 কিংবা 20 সদস্য বিশিষ্ট যে সংখ্যক উপদেষ্টা পরিষদ হবে, সেটা এই এনসিসির আলোচনার ভিত্তিতে হবে। শুধুমাত্র প্রধান উপদেষ্টাতে তার চয়েস মতো বাকিদেরকে অ্যাপয়েন্টমেন্ট করবে সেটা না। একই সাথে যেহেতু পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, 3 বাহিনীর পাশাপাশি পুলিশ প্রধানের নিয়োগটা আমরা এই জাতীয় সাংবিধানিক পরিষদ বা এনসিসিতে আমরা অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছি। এখানে আপনার তত্ত্বাবধায়ক সরকার কিংবা আপনার এই নির্বাচনকালীন সরকারের মেয়াদ সংবিধান সংশোধন কমিটি এবং নির্বাচন সংস্কার কমিটি দুই ধরনের মত এসেছে। আপনারা জানেন, এক জায়গায় 3 মাস এক কমিশন বলেছে, আরেক কমিশন 4 মাস, আমরা বলেছি এটা 4 মাস করা যায়। এবং এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্থানীয় সরকারটা বা কেয়ারটেকারের সময় স্থানীয় সরকার নির্বাচন করাটা এই 4 মাসের মধ্যে অনেক ক্ষেত্রেই সম্ভব হবে না। তবে এইবারের ক্ষেত্রে আমরা বলেছি যে রাজনৈতিক ঐক্যমত তৈরি হলে স্থানীয় নির্বাচনটা এইবার করা যেতে পারে, কিন্তু এটা ওই যে 4 মাসের কিংবা 3 মাসের অন্তর্বর্তীকালীন সময়ের যে কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, সেই গভর্নমেন্টের অধীনে এইটা সম্ভব না। একই সাথে আপনারা জানেন যে বর্তমানে স্থানীয় সরকার বিশেষ করে বিভাগটা কার্যত যদিও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে, কিন্তু এখানে আসলে কার্যত স্থানীয় সরকারের উপরে খবরদারি কিংবা তাদের নিয়ন্ত্রণ ছাড়া ওইভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয় খুব বেশি সহায়তা স্থানীয় সরকার করছে না। সেক্ষেত্রে স্থানীয় সরকার একটা স্বতন্ত্র কমিশন গঠনের কথা বলা হয়েছে, আমরা এটার সাথে একমত পোষণ করেছি। এবং আমরা যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলছি, সেখানে নিম্নকক্ষে 100 নারী প্রতিনিধিত্ব রাখার বিষয়ে আমরা একমত হয়েছি। তবে প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা ঘূর্ণায়মান পদ্ধতিটাকে আমরা সঠিক মনে করছি না। আমরা বলছি যে প্রত্যেক রাজনৈতিক দলের জন্য ফিক্স করে দেওয়া যায়, প্রত্যেক রাজনৈতিক দলকে আপনার বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসা যে তারা ন্যূনতম 1/3 কিংবা 30% নারী তারা মনোনয়ন দেবে, এইটা আমরা বলেছি। একই সাথে আপনার আমাদের যে উচ্চ কক্ষে আপনার 100 জন সদস্যের সংসদ সদস্যের মধ্যে বলা হচ্ছে যে 50% বিভিন্ন পেশাজীবী, বিশেষ করে শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন ক্যাটাগরির লোকেরা নিয়োগ পাবে। সেখানে আমরা বলেছি যে এইটা বিজয়ী পার্টির উপরে অনেক ক্ষেত্রে বা রাজনৈতিক দলগুলোর উপরে সিদ্ধান্ত বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া উচিত। সেক্ষেত্রে ন্যূনতম 20% আমরা নারী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পেশাজীবী, এইটা রাখার ক্ষেত্রে আমরা এখানে একমত হয়েছি। এবং বর্তমান নির্বাচন কমিশনের আপনার যদিও আরপিওতে আছে যে ছাত্র এবং শ্রমিকরা কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন বা ভ্রাতৃপ্রতিম সংগঠন হবে না, কিন্তু কোনো রাজনৈতিক দলই এটা কিন্তু করছে না। বরঞ্চ ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠনের কমিটি দিচ্ছে, দেখবেন যে রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এই ছাত্র শ্রমিকদের পাশাপাশি পেশাজীবীদেরকে আমরা দলীয় নেতৃত্বিক রাজনীতি থেকে বাইরে রাখার জন্য রাজনৈতিক দলগুলো থেকে আলাদা করার বা তারা যেন রাজনৈতিক দলের পার্ট না হতে পারে সেই বিষয়ে কিছু কার্যকর পরামর্শ, পাশাপাশি যদি প্রমাণিত হয় যে পেশাজীবী ছাত্র শ্রমিকরা রাজনৈতিক দলের নেতৃত্ব করছে বা রাজনৈতিক দল তাদেরকে ব্যবহার করছে, তার জন্য একটা ন্যূনতম শাস্তিমূলক ব্যবস্থার কথাও আমরা এখানে বলেছি। এবং বিশেষ করে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা জানেন যে ইতিমধ্যেই যেটা হচ্ছে যে বর্তমানে প্রত্যেক মাসে 8টি করে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে এবং নিবন্ধিত রয়েছে আপনার প্রায় 55টি রাজনৈতিক দল। নির্বাচন কমিশন 2008 সালে আপনার এই নিবন্ধনের আইন করার পরে সর্বশেষ যে বিধানটি ফলো করা হচ্ছে যে 1/3 জেলা কমিটি, 100 উপজেলা বা থানা কমিটি, সক্রিয় কার্যক্রম সহায়ক অফিস
আমরা মনে করি এটি একটি স্ট্যান্ডার্ড আইন, এটি একটি সুন্দর ব্যবস্থা। এই ব্যবস্থার মধ্যে দিয়েই রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দেওয়া উচিত। এই ব্যবস্থার পাশাপাশি আমরা বলেছি একটা রাজনৈতিক দলকে নিবন্ধন পেতে হলে ওই যে নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থা কিংবা বিভিন্নভাবে রাজনৈতিক দল তৈরি করে সুবিধার জন্য, বিভ্রান্তি তৈরি করার জন্য, সেক্ষেত্রে আমরা বলেছি ন্যূনতম 3 থেকে 4 বছর যেন এই নিবন্ধনের জন্য তাদের সক্রিয় কার্যক্রম থাকে, এটি যেন যাচাই বাছাই করা হয়। তো এটি ছিল আমাদের মূলত আজকের এই সামগ্রিক সংস্কার প্রস্তাবনা নিয়ে আমাদের বক্তব্য এবং বাস্তবায়নেই আমরা এটা আমাদের মতামত দিয়েছি যে এই যে আমরা প্রস্তাবগুলো দিলাম, আলোচনা হলো, এর বাস্তবায়নে কি প্রক্রিয়া হবে। আমরা সেক্ষেত্রে বলেছি যে এটা যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই সংস্কার প্রস্তাব নিয়ে একটা জাতীয় সনদ আপনার গৃহীত হবে, যেখানে সকল রাজনৈতিক দল, বিশেষ করে যারা এর সাথে জড়িত স্টেকহোল্ডার, তারা স্বাক্ষর করবে। একই সাথে ভবিষ্যতে যেন কেউ এই সংস্কার কিংবা জাতীয় সনদকে আইনি কিংবা কোনোভাবে যেন চ্যালেঞ্জ করতে না পারে, বাতিল করতে না পারে, সেজন্য আমন্ত্রণ বা আহ্বান জানিয়েছে। সেটা আমরা ইনফরমালি তাদের কাছে পৌঁছে দেব। আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং আপনারা মনে কষ্ট নেবেন না, আমাদের শুরু থেকে একজন সদস্যের একটা বক্তব্য। ধন্যবাদ। নির্বাচন কমিশনের যে মতামত তারা দিয়েছে যে আপনার একই ব্যক্তি দলীয় প্রধান, সরকার প্রধান এবং সংসদ নেতা হতে পারবে না, এই বিষয়ে আমরা একমত, এবং এটা আমাদের একটা দলীয় পজিশন 2021 সাল থেকে, ওই জায়গায় আমরা একমত দিচ্ছি, যে কারণে আর কি ওইটা আনিনি। আর যেহেতু আপনার সংসদেরই আমরা মেয়াদের কথা বলছি 4 বছর, তো স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর মেয়াদও 4 বছর, রাষ্ট্রপতির মেয়াদও 4 বছর, এটা নিয়ে আমরা অনেকবার বলেছি। তো যে কারণে তো আর এখানে একমত আমরা, যেগুলো মূলত দ্বিমত ছিল ওই কেন্দ্রিক আলোচনাগুলো হয়েছে। প্রধানমন্ত্রী, কোনো ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা 2021 সাল থেকে আমাদের একটা দলীয় পজিশন। তো সেই দলীয় পজিশন এখন সংস্কার কমিশনে গৃহীত হবে, শুধু এখানে তো আমাদের দ্বিমত করার কোনো প্রশ্ন আমরা একেবারে পরপর বলেন কিংবা সব মিলে আমরা পরিষ্কারভাবে বলেছি যে তার জীবদ্দশায় দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এবং 2বার প্রধানমন্ত্রী হওয়ার পরে আবার ওই ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবে না, রাষ্ট্রপতি অযোগ্য হবে। এটা টু দ্য পয়েন্টে এখানে তো এখন এই আমাদের স্প্রেডশিট আলোক আছে, ধরেন আমরা একমত এরকম জায়গায় হয়েছে যে আমাদের একমত থাকলে আমরা, তারা বলেছে যে অন্যান্য রাজনৈতিক দল এখানে কিছু ফ্লেক্সিবল হয়েছে এবং এটা হলে বেটার, সেই ক্যাটাগরি আমরা পুরোপুরি, যেমন দুর্নীতি দমন কমিশনের আছে 2টো, তারপরে আপনার এই যে স্থানীয় সরকারের জন্য একটা যে কমিশন করা হবে, এটাতে আগে আমরা একমত ছিলাম না, এখন এটাতে একমত হয়েছি। তারপর আপনার এই জাতীয় সাংবিধানিক পরিষদের কাঠামো এবং বিষয়বস্তু নিয়ে আমাদের আংশিক মত ছিল, এটাতে আমরা পুরোপুরি একমত হয়েছি। তারপরে আপনার এই যে বিশেষ করে পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে আপনার যে আপনার তাদেরকে রাজনৈতিক লেজুর ভিত্তি থেকে নিবৃত্ত করার জন্য ওই জায়গায় আমরা যেটাতে আপনার একমত ছিলাম না, সেখানে আমরা আলোচনার ভিত্তিতে কিছু বিষয়ের আলোকে আমরা একমত হয়েছি। আমরা যখন এই আমাদের সংস্কার প্রস্তাবগুলো জমা দেই, সেখানে লেখা ছিল যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এবং সংস্কারগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন হবে। সেখানে আমরা বলেছি এবং আজকে সেটাই বলেছি, বাস্তবায়নের জন্য গণভোট, যেহেতু এই নতুন গৃহীত সংবিধানের অধীনেই আমরা নির্বাচন করতে চাই, আমাদের বিকল্প বিশিষ্ট পার্লামেন্ট কিংবা 100 নারী সদস্য, এই বিষয়গুলো সব দল একমত হচ্ছে, তাহলে এটা এখন থেকেই শুরু করতে হবে। শুরু করতে হলে এখন তো এটাকে অ্যাকসেপ্ট করার জন্য একটা প্রক্রিয়া বা আইনি বৈধতা দেওয়ার জন্য গণভোট করলে তো এখনই করতে হবে, নির্বাচনের একই সাথে করার তো সুযোগ নেই, কারণ আমরা এই নতুন সিস্টেমে এবং এই সরকার অধীনেই নির্বাচনটা চাচ্ছি, সংস্কারগুলোর বাস্তবায়ন চাচ্ছি।